আজ থেকে প্রায় ১০০ মিলিয়ন বছর আগের কথা। তখন পৃথিবী আজকের মতো ছিল না। মানুষের কোনো নাম ও নিশানা থাকার প্রশ্নই ওঠে না। ওই সময়ের পৃথিবীতে এক ভয়ঙ্কর প্রাণীর রাজত্ব বিদ্যমান ছিল, ডাইনোসর। এই ডাইনোসর এত বিশাল আকারের ছিল যা বর্তমান সময়ের একটি বিল্ডিংয়ের চেয়েও উঁচু ছিল। চোখের পলকে যে কোনো প্রাণীর হাড়টি চুরমার করে দিতে পারত। এত বিশাল শরীর নিয়ে ৯০ কিলোমিটার বেগে দৌড়াতে পারত এই বিশাল ডাইনোসর। ১৭০ মিলিয়ন বছরের বেশি সময় ধরে এরা পৃথিবীতে, কিন্তু আজ থেকে প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে একদিন হঠাৎ এমন ঘটনা ঘটে যার ফলে এই পরাক্রমশালী প্রাণী ডাইনোসর ধ্বংস হয়ে যায়। আসলে কি হয়েছিল এবং কেন হয়েছিল, আসুন সেটাই জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। ডাইনোসর শব্দটি মূলত গ্রিক শব্দ ডিনোস এবং সরাস থেকে এসেছে, যার অর্থ টেরিবল লেজার্ড বা ভয়ঙ্কর টিকটিকি। বিখ্যাত ব্রিটিশ গবেষক রিচার্ড ওয়েন ১৮৪১ সালে প্রথম ডাইনোসর শব্দটি প্রয়োগ করেন। শুরুতে মানুষের ভালো ধারণা ছিল না যে ডাইনোসর দেখতে কেমন হয়। প্রথমে মেগালোসরাস নামক ডাইনোসরের ফসিল পাওয়া যায় যা দেখতে এমন ছিল, কিন্তু পরবর্তী দশকগুলোতে ব্যাপক গবেষণা হয় এবং প্রচুর ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হয়। সময়ের সাথে সাথে গবেষকরা ডাইনোসরের বাস্তব রূপ চিত্রিত করতে সক্ষম হন। এখন পর্যন্ত প্রায় ৯০০ আলাদা আলাদা প্রজাতির ১০,০০০-এর বেশি ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হয়েছে। বিশেষ করে ২০০৩ সাল হতে ২০২২ সাল পর্যন্ত সময়কালে প্রতি বছরে গড়ে ৪৫টি করে আলাদা আলাদা প্রজাতির ডাইনোসর আইডেন্টিফাই করা হয়েছে। মোটা দাগে বলা যায়, গবেষকদের বদৌলতে বর্তমানে ডাইনোসর সম্পর্কে এখন অনেক কিছুই জানা সম্ভব হয়েছে। তো চলুন কাহিনীর শুরু থেকেই শুরু করা যাক। ডাইনোসররা প্রায় ২৪৫ মিলিয়ন থেকে ৬৬ মিলিয়ন বছর আগে মেসোজোয়িক পিরিয়ড নামে পরিচিত একটি সময়ে বাস করত। বিজ্ঞানীরা মেসোজোয়িক পিরিয়ডকে ৩টি পিরিয়ডে বিভক্ত করেন: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস। ট্রায়াসিক পিরিয়ড শুরু হয় ২৫২ থেকে ২০১ মিলিয়ন বছর আগে। ট্রায়াসিক পিরিয়ডে সমস্ত মহাদেশ ছিল প্যানজিয়া নামক একক মহাদেশের অংশ। এর মানে হলো, যেহেতু এক মহাদেশের অংশ ছিল, তাই বিভিন্ন অঞ্চলে পাওয়া প্রাণী বা উদ্ভিদের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। ট্রায়াসিক জলবায়ু তুলনামূলকভাবে উষ্ণ এবং শুষ্ক ছিল, সেই সাথে ভূমির বেশিরভাগ অংশ বড় বড় মরুভূমিতে আবৃত ছিল। আজকের মতো কোনো মেরু অঞ্চলে বরফের লেশমাত্র ছিল না। এই পরিবেশে এই ডাইনোসর নামে পরিচিত সরীসৃপ জাতীয় প্রাণী প্রথম বিবর্তিত হয়েছিল। ওই সময়ের ডাইনোসরগুলো খুব বেশি বড় ছিল না। তার কারণ হলো ট্রায়াসিক পিরিয়ডের উষ্ণ এবং শুষ্ক জলবায়ু। তাদের গড় আকৃতি ছিল ২ মিটার লম্বা এবং এ সময়ের কমন ডাইনোসর, যার নাম ছিল ইওরাপ্টর। তবে সরীসৃপগুলি গরম জলবায়ুতে টিকে থাকার সক্ষমতা ছিল, কারণ তাদের ত্বকে কম ছিদ্রযুক্ত হওয়ায় এটি প্রচণ্ড গরমেও কম জল গ্রহণ করে টিকে থাকতে পারত এবং তারা তাদের কিডনিতে পানি সংরক্ষণ করে ধরে রাখতে পারত। ট্রায়াসিক যুগের শেষের দিকে প্রাকৃতিক বিপর্যয়, একের পর এক ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জ্বালামুখ থেকে নির্গত লাভা এবং তা হতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের কারণে পৃথিবীতে ইন্টেন্স গ্লোবাল ওয়ার্মিং শুরু হয় এবং সমুদ্রের পানির অ্যাসিডিটি বেড়ে যাওয়ার ফলে খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে, যার ফলে ওই সময়ের পৃথিবীতে বসবাসরত প্রাণীদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে কোল্ড ব্লাডেড প্রাণীগুলো পরিবর্তিত আবহাওয়ায় টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ডাইনোসর টিকে যায় কারণ এরা ছিল মানুষের মতো ওয়ার্ম ব্লাডেড এবং তারা পরিবর্তিত আবহাওয়ায় টিকতে সক্ষম ছিল। প্রায় ৬ লক্ষ বছর ধরে ভলকানিক এরাপশন এবং ক্লাইমেট চেঞ্জ হতে থাকায় সকল প্রাণী বিলুপ্ত হয়ে যায়। শেষ পর্যন্ত টিকে থাকে ডাইনোসর, ক্রোকোডাইল, টার্টল এবং আর্লি ম্যামেলস। এবং এই ইভেন্টকে বলা হয় ট্রায়াসিক জুরাসিক ইভেন্ট। আর এভাবেই ট্রায়াসিক পিরিয়ড শেষ হয় এবং জুরাসিক পিরিয়ড শুরু হয়। জুরাসিক শব্দটি পরিচিত মনে হতে পারে, কারণ জুরাসিক সিনেমা এই জুরাসিক পিরিয়ডের নাম থেকেই উৎসাহিত হয়ে নেওয়া হয়েছিল। জুরাসিক পিরিয়ড ২০১ থেকে ১৪৫ মিলিয়ন বছর আগে শুরু হয়। ট্রায়াসিক পিরিয়ডের শেষে এক ব্যাপক বিলুপ্তি ঘটেছিল। ভূমিতে বসবাস করে অনেক প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেলেও ডাইনোসররা বেঁচে ছিল। জুরাসিক যুগে জলবায়ু তুলনামূলকভাবে আর্দ্র এবং ঠান্ডা থাকায় ভূমির বেশিরভাগ অংশে সবুজ গাছপালা বৃদ্ধি পেয়েছিল, যা স্টেগোরাসের মতো উদ্ভিদভোজী ডাইনোসরদের জন্য প্রচুর খাদ্য সরবরাহ করে। জুরাসিক যুগে প্রচুর পরিমাণ উদ্ভিদ জন্ম নেওয়ার ফলে বিশাল উদ্ভিদভোজী সারোপড ডাইনোসর যেমন টাইটানোরাস, অ্যাপাটোসরাস, ডিপ্লোডোকাস এবং ব্রাকিওসরাস বিকশিত হতে পেরেছিল। এই বিশাল দেহী ডাইনোসরগুলি একটির ওজন প্রায় ১৫,০০০ কেজি এবং এরা প্রায় ১৫ মিটার পর্যন্ত লম্বা হতো। এগুলি ছিল পৃথিবীর ভূপৃষ্ঠে হেঁটে বেড়ানো সর্বোচ্চ বৃহত্তম প্রাণী। এই সময়ে উড়ন্ত ডাইনোসরদেরও দেখা পাওয়া যেত, যেমন আর্কিওপ্টেরাক্স। একক মহাদেশ প্যানজিয়া ২ ভাগে বিভক্ত হয়ে লরাশিয়া এবং দক্ষিণে গন্ডোয়ানা তৈরি করে। এই বিভক্তি সত্ত্বেও তাদের জীবাশ্ম রেকর্ডে মিল দেখা যায়, ফলে ধারণা করা হয় যে জুরাসিক যুগে প্রথম দিকে দুটি মহাদেশের মধ্যে কিছু ভূমি সংযোগ ছিল। এই অঞ্চলগুলি পরবর্তীতে আরও স্বতন্ত্র হয়ে ওঠে। ক্রিটেসিয়াস পিরিয়ড শুরু হয় ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে।
ক্রিটেসিয়াসের সময়কালে ভূমি আরও কিছু মহাদেশে বিভক্ত হয়েছিল, যা আমরা আজকে চিনি ভিন্ন ভিন্ন অবস্থানের বিভিন্ন মহাদেশ হিসাবে। এর মানে হলো যে ডাইনোসররা বিশ্বের বিভিন্ন অংশে স্বাধীনভাবে বিবর্তিত হয়ে আরও বৈচিত্র্যময় হয়ে উঠেছিল। ক্রিটেসিয়াস পিরিয়ডে ডাইনোসররা তাদের শারীরিক গঠনের সবচেয়ে বৃহত্তম আকারে পৌঁছেছিল এবং নতুন নতুন প্রজাতির উদ্ভব হয়েছিল। র্যাপ্টার, আর্মড ডাইনোসর, বড় বড় হার্বিভোরাস ডাইনোসর, হিংস্র কার্ভিভোরাস ডাইনোসর, সবচেয়ে বড় ছিল টাইটানোসরাস ডাইনোসর, আর্জেন্টিনোভোরাস ডাইনোসর যার ওজন ছিল প্রায় ৭৭ টন, টিরেক্স ডাইনোসর সবচেয়ে ক্ষিপ্র এবং শক্তিশালী ডাইনোসর, প্যাটাগোটিটান ডাইনোসর প্রায় ৩৭.৫ মিটার লম্বা ছিল। ক্রিটেসিয়াস পিরিয়ডে অন্যান্য জীব ও উদ্ভিদের জন্ম হয়। এই সময়ে প্রথম সাপগুলি বিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছিল এবং ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষের দিকে ফুলের গাছগুলির উদ্ভব হয়, যা পৃথিবীর উদ্ভিদ জীবনের এক অনন্য সৃষ্টি। একই সাথে মৌমাছি সহ বিভিন্ন কীটপতঙ্গের দলও বিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছিল, যারা পরাগণের মাধ্যমে ফুলের গাছের বিস্তার বাড়াতে সাহায্য করেছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন এই ভয়ঙ্কর বিশাল দেহী ডাইনোসর ধ্বংস হয়ে যায়। 10 থেকে 15 কিলোমিটার প্রশস্ত এক বিশাল অ্যাস্টেরয়েড বা গ্রহাণু প্রচণ্ড বেগে পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং এর আঘাতে 150 থেকে 180 কিলোমিটার ব্যাসের একটি অনেক বড় গর্তের সৃষ্টি হয়। এটি গ্রহের দ্বিতীয় বৃহত্তম গর্ত। এই অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর গতি ছিল 30 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ একটি জেট প্লেনের চেয়ে 150 গুণ বেশি গতিসম্পন্ন। অ্যাস্টেরয়েডটি বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। পরবর্তীতে এই স্থানেই বিখ্যাত মায়া সভ্যতা শুরু হয়। বিস্ফোরিত হওয়ার ফলে উৎপাদিত শক্তি এবং শকওয়েভের অ্যাটমিক এনার্জি প্রায় 100 টেরাটন অফ টিএনটি বেগে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হিরোশিমা এবং নাগাসাকি নিক্ষিপ্ত পারমাণবিক বোমার সাথে তুলনা করলে এটি ছিল তার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। ফলে চোখের পলকেই সবকিছু খতম হয়ে যায়, এক ধূলি ঝড় সৃষ্টি হয় এবং মাটি, পাথর অত্যধিক তাপের ফলে বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। ইনিশিয়াল ব্লাস্ট ইম্প্যাক্টের ফলে হাজার হাজার কিলোমিটার এলাকায় বসবাসরত জীবন্ত প্রাণী পুড়ে ছারখার হয়ে যায়। বেঁচে ছিল শুধুমাত্র ছোট ছোট প্রাণী, যারা মাটির গর্তে, পাহাড়ের গুহা, পানির নিচে কিংবা বড় গাছের ফোকরে ঢুকে আশ্রয় নিতে পেরেছিল। কিন্তু ইনিশিয়াল ব্লাস্ট ইম্প্যাক্টের পর শুরু হয় আফটার শকওয়েভ, হিটওয়েভ, বনভূমি উজাড় হয়ে যায় সৃষ্ট দাবানলে, ধেয়ে আসে 2 কিলোমিটার উঁচু বড় বড় সুনামি, নতুন করে ভলকানিক এরাপশন শুরু হয়, অ্যাসিড বৃষ্টি পড়তে শুরু করে, ভয়ঙ্কর ভূমিকম্প পৃথিবীর ভূমিরূপ ওলটপালট করে দেয়। এইসব শর্ট টার্ম ইফেক্টের কারণেই কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব ছিল না। উপরন্তু এরপর শুরু হয় লং টার্ম এনভায়রনমেন্টাল ডিজাস্টার। বিশাল বিস্ফোরণে যে পরিমাণ তরঙ্গ এবং তাপ প্রবাহের সৃষ্টি হয় তা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ধূলিকণার এক স্তর তৈরি করে। ফলে এটি পৃথিবীর ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছানো বন্ধ করে দেয় এবং আগামী 1 বছরের জন্য সানলাইট ব্লক তৈরি করে। অ্যাটমিক উইন্টার নেমে আসে, সারা পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে পড়ে এবং অনুমান করা হয় পরবর্তী 3 বছর ধরে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। এর ফলে প্রচুর পরিমাণে গাছপালা এবং প্রাণীকুল ধ্বংস হয়ে যায়। যেহেতু 1 বছর ধরে সূর্যের আলো আসা বন্ধ ছিল, তাই গাছের পক্ষে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য উৎপাদন সম্ভব ছিল না। পুরো খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে, যার ফলে বাস্তুতন্ত্র ভেঙে পড়ে, কারণ উদ্ভিদের জীবন হ্রাস মানে তৃণভোজী ডাইনোসরদের বেঁচে থাকা সম্ভব না, আর এর প্রভাব পড়ে মাংসাশী ডাইনোসরদের উপরে। হাজার হাজার বছর ধরে চলা চরম বৈরী আবহাওয়া চলতে থাকে। বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীতে ইন্টেন্স গ্লোবাল ওয়ার্মিং সিচুয়েশন তৈরি হয়। নতুন করে শুরু হওয়া অ্যাসিড রেইন হাজার হাজার বছর ধরে চলতে থাকে, ফলে সকল টেরেস্ট্রিয়াল ডাইনোসর সহ অন্যান্য প্রাণীকুল বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীদের ধারণাও ওই সময়ে প্রাণী ও উদ্ভিদকুলের প্রায় 75% ধ্বংস হয়ে যায়। বিশেষ করে 25 কিলোগ্রামের বেশি ওজনের সমস্ত প্রাণী যারা পৃথিবীতে বিদ্যমান ছিল, তারা সবাই মারা যায়। একবার চিন্তা করে দেখুন, মাত্র একটি অ্যাস্টেরয়েড অ্যাটাকের ফলে সারা দুনিয়ার সকল প্রাণীকুল সারভাইভ করতে না পেরে ধ্বংস হয়ে যায় এবং এই অ্যাটাকের মধ্য দিয়েই ক্রিটেসিয়াস পিরিয়ড শেষ হয়। এরপর শুরু হয় প্যালিজন পিরিয়ড। বিষয়টি এমনও ছিল না যে সবকিছু খতম হয়ে গেছে। আসলে ধরনের উপরে যে রাজা মহারাজা ছিল ডাইনোসর, তার বিলুপ্তির পর নতুন নতুন প্রাণীদের জন্য সুযোগ তৈরি হয় পৃথিবীতে বেঁচে থাকার, নতুন করে রাজত্ব করার, নতুন করে ফুড চেইন তৈরি হয়, জন্ম হয় নতুন নতুন প্রাণীকুলের। বিবর্তনের এই পিরিয়ডে ঘোড়া, তিমি, বাদুর, প্রাইমেটস, সাপ, টিকটিকি ইত্যাদির আবির্ভাব হয়। একমাত্র যে ডাইনোসরটি বেঁচে ছিল তা হল ফ্লাইং ডাইনোসর। আর এই ফ্লাইং ডাইনোসররা কালের বিবর্তে ধীরে ধীরে বাকিতে পরিণত হয়, কারণ অধিকাংশ গবেষক এটিই মনে করেন। তারা আরও উল্লেখ করেন যে বর্তমানকালের মুরগি এবং অস্ট্রিচ পাখির সাথে ডাইনোসরদের সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া যায়। প্রশ্ন হলো, আসলেই কি অ্যাস্টেরয়েড মেক্সিকো পেনিনসুলায় আঘাত করেছিল? আর সেটি যে 66 মিলিয়ন বছর আগে হয়েছিল তার প্রমাণ কি? এর উত্তর হলো পৃথিবীতে পাওয়া দুষ্প্রাপ্য ইরিডিয়াম নামক এক প্রকার ধাতু।
গবেষকরা যখন এই দুষ্প্রাপ্য ধাতু খুঁজে পায় তখন তারা এই ধাতু পরীক্ষাগারে ডেটিং করলে দেখতে পান যে ধাতু অবস্থিত অণু পরমাণু হাইলি কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, যা শুধু বিশাল গ্রহাণুর সংঘাতের ফলেই সৃষ্টি হতে পারে। এবং অ্যাটমিক পরীক্ষার মাধ্যমে জানা যায় যে ইরিডিয়াম নামক এই ধাতু ৬৬ মিলিয়ন বছর আগেকার। ইরিডিয়াম পৃথিবীতে পাওয়া বিরল ধাতুগুলির মধ্যে একটি। এটি সাধারণত বহির্জাগতিক প্রভাবের সাথে জড়িত, কারণ উপাদানটি উল্কাপিণ্ডে বেশি পরিমাণে ঘটে। অ্যাস্টেরয়েড যে আঘাত করেছিল তার প্রমাণ কি বর্তমান সময়ে পৃথিবীতে পাওয়া যায়? অবশ্যই। বর্তমান মেক্সিকোর ইউকাটান পেনিনসুলা। বেশ কিছু গবেষক প্রচুর গবেষণা এবং এক্সপিডিশনের মাধ্যমে জানিয়েছেন যে অ্যাস্টেরয়েডটি যে স্থানে আঘাত এনেছিল সেখানে এখনও তার প্রমাণ বিদ্যমান। মেক্সিকোর ইউকাটান পেনিনসুলায় তৈরি গর্তের কিছু অংশ মাটিতে এবং কিছু অংশ পানির নিচে নিমজ্জিত। এর ফলে মাটির নিচে এক ধরনের বিশাল সিনোটিস তৈরি হয়। বর্তমানে সেই স্থানটি বিখ্যাত পর্যটক স্পট। বলা হয় এটি মাটির নিচে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রিং ফর্মের তৈরি আন্ডারগ্রাউন্ড ওয়াটার কেভ। আবারও প্রশ্ন জাগতে পারে, তাহলে কি অ্যাস্টেরয়েড পুনরায় যদি পৃথিবীতে আঘাত করে তাহলে কি মানুষও ধ্বংস হয়ে যেতে পারে? সে প্রশ্নের উত্তর এখনই বলা সম্ভব নয়, তবে মারাত্মক ঝুঁকি তো বটেই। যে অ্যাস্টেরয়েডগুলো পৃথিবীতে আঘাত করতে পারে তাদেরকে নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড বলা হয়। নাসার মতো বিভিন্ন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান অ্যাস্টেরয়েডগুলির গতিপথে প্রতিনিয়ত নজর রেখে চলেছে। 2022 সাল নাগাদ অ্যাস্টেরয়েড আইডেন্টিফাই করা হয় এবং এর মধ্যে প্রায় 800টির ডায়ামিটার প্রায় 1 কিলোমিটারের মতো। তবে আশ্বস্ত হওয়ার মতো বিষয় এই যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড আইডেন্টিফাই করার পাশাপাশি এটাও নিশ্চিত হয়েছে যে কোনগুলো পৃথিবীতে আঘাত হানতে পারে এবং তার বিকল্প ব্যবস্থাও তৈরি রেখেছে। নাসা কর্তৃক পরিচালিত প্রোগ্রাম ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট অর্থাৎ ডার্ট পরীক্ষামূলকভাবে একটি এয়ারক্রাফট পাঠিয়ে একটি নিয়ার আর্থ অ্যাস্টেরয়েডের সাথে সংঘাত সৃষ্টি করে তার গতিপথ পাল্টে দিতে সক্ষম হয়েছে। কিন্তু ভয়ের বিষয় হলো আগামীর পৃথিবীতে মনুষ্য জাতির বিলুপ্তির জন্য কোনো নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড অ্যাটাক বা ভলকানিক ইরাপশনের প্রয়োজন হবে না, বরং মানুষের খামখেয়ালি জীবনযাপন, পরিবেশসমূহের ক্ষতিসাধন, অযাচিত কার্বন নিঃসরণ, পানি দূষণ, নির্বিচারে বনভূমি উজাড়, পলিথিন প্লাস্টিকের ব্যবহার, যা দিনে দিনে পৃথিবীকে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বড় বড় ভূমিকম্প মানবজাতিকে কোথায় নিয়ে যাবে তা আসছে সময় ভালো বলতে পারবে। একবার চিন্তা করে দেখুন, পৃথিবীতে মানুষের আবির্ভাব মাত্র 3 লক্ষ বছর আগে আফ্রিকাতে। সেখানে ডাইনোসর পৃথিবীতে রাজত্ব করেছিল 174 মিলিয়ন বছর। কোথায় 3 লক্ষ বছর আর কোথায় 174 মিলিয়ন বছর, অর্থাৎ মানুষের চেয়ে প্রায় 600 গুণ বেশি বছর পৃথিবীকে ডমিনেট করেছিল এই ডাইনোসর। আপনার কি মনে হয়, মানুষ কি ডাইনোসরের রেকর্ড টপকাতে পারবে নাকি 50 মিলিয়ন বছরেই বিলুপ্ত হয়ে যাবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।